মেয়েটি মারা গেল, আত্মহত্যা করে মারা গেল। কিন্তু সে কি চলে গেল? গেল না তো। সে রয়ে গেল তার নিজেরই বাড়িতে এবং তার নিজের বোনের উপরেই সে ভর করল। তার জীবনটাকেই সে ছারখার করতে চাইল। আজকে যে ঘটনা আপনাদের বলবো বন্ধুরা, সেই ঘটনা শুনলে আপনারা শিউরে উঠবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ঘটনাটি। আজকের এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাত নামক অঞ্চলে। কিন্তু যাদের সাথে ঘটনাটি ঘটেছে তারা আগে বাংলাদেশে থাকতো। তারপরে তার মা বাবা তাদের ২ মেয়েকে নিয়ে এই বারাসাত অঞ্চলে মানে ইন্ডিয়াতে চলে আসে। প্রথম প্রথম সমস্ত কিছুই ভালো ছিল। ওখানে মেয়েটি কিন্তু প্রায় মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে, ওদের মাধ্যমিকটাকে অন্য কিছু বলে। কিন্তু এখানে আসার পরে মেয়েটি ক্লাস 8-এ ভর্তি হয় এবং মেয়েটির যে বোন, সে তার থেকে মাত্র 1টা বছরের ছোট ছিল এবং সেও এসে সেই ক্লাস 8-এই ভর্তি হয়। তারা মাত্র 1-1.5 বছরের ছোট বড় হলেও কিন্তু ইন্ডিয়াতে আসার পরে একই ক্লাসে ভর্তি হয়। সমস্ত কিছুই ভালো চলছিল, ভালো পড়াশোনা করছিল। 2 মেয়েই উচ্চ মাধ্যমিক পাশ করলো, কলেজে ভর্তি হলো। এটা কিন্তু খুব বেশি দিনের ঘটনা নয়। মোটামুটি 7-8 বছর ঘটেছে ঘটনাটা হয়েছে। যাই হোক, মেয়েটি যখন কলেজে ভর্তি হলো, আমি বড় বোনের কথা বলছি আর কি, সে তখন কিন্তু পড়াশোনায় মন দিয়েছিল। তার ছোট বোনও তাই। তারা খুব ভালো পড়াশোনা করে। তাদের একটা ইচ্ছা ছিল যে তারা 2 বোন ভালো পড়াশোনা করে চাকরি বাকরি করবে, মা বাবাকে দেখবে। বিয়ে করবে এরকম কোনো ইচ্ছা, মানে বিয়ে তাড়াতাড়ি করবে বা বিয়ে করে সেটেল হয়ে যাবে এরকম কোনো ইচ্ছা ছিল না। এর মাঝখানে ওরা বাড়ির 4 জন মিলেই ঠাকুরনগর বলে একটা জায়গা আছে। বারাসাতের থেকে মোটামুটি ট্রেনে গেলে বলল যে 1-1.5 ঘন্টা বা 1 ঘন্টা এরকম সময় লাগে। সেখানে চৈত্র মাসে বারুণী মেলা হয় এবং সেখানে বিভিন্ন সাধু বাবারা আসেন এবং ওখানে একটা পুকুর মতো আছে, যে পুকুরে স্নান করলে সবাই বলে যে মানে কামনা সাগরে স্নান করেছে এবং সেখানে কোনো কিছু মানত করে স্নান করলে তারপরে সেই মানতটা নাকি পূরণ হয়। তো সে যাই হোক, সেখানে অনেক সাধু বাবারা আসতেন। ওরাও একদিন স্নান যেদিন হয় আর কি বলে, তার আগের দিন সেখানে ঘুরতে এসছিল। মেলাও দেখবে আর স্নানের আগের দিন নাকি ভিড়টা খুব বেশি হয় সেখানে। একটু দল দেখবে, মানে দল বলে নাকি, সেরকম সমস্ত কিছু দেখবে। তো সেইভাবে সে ঠাকুরনগরে গিয়েছিল এবং ঠাকুরনগরে যাওয়ার পরে তারা সেই পুকুরের ওখানেও গিয়েছিল। নাট মন্দিরের যে পাশে যে পুকুর থাকে সেখানেও নাকি গিয়েছিল এবং যাওয়ার পরে ওরা হাঁটছে পাশের থেকে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। কারণ সেই দিন সবাই ওখানে আসে রাত্রেবেলায়, অনেকে প্রচুর ভিড় হয় আর কি। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক সাধু বাবা না মেয়েটির পা টেনে ধরে। মেয়েটি কিন্তু আরেকটু হলে পড়েই যেত। মেয়েটি রাগ করেনি, কারণ তাকিয়ে দেখে যে সাধু বাবা বসে রয়েছে। কি হয়েছে বাবা? আমি তো একটু হলে পড়ে যেতাম। তার মা বাবা বলছে যে কিছু বলবেন, কি হয়েছে? তখন সে সাধু বাবা বলল যে আপনার মেয়ের কিন্তু সামনে বিপদ আছে। এটা আপনার কি বড় মেয়ে? তখন সেই মেয়েটির মা মানে সে কাকিমা বলছে, হ্যাঁ এই যে আমার বড় মেয়ে এবং এই যে আমার ছোট মেয়ে। বিপদ আছে বাবা? কার বিপদ আছে? বলছে আপনার বড় মেয়ের বিপদ আছে। আমি একবার হাত দেখতে চাই। আপনার মেয়ে যখন এখান থেকে যায়, আমি আভাস পেয়েছিলাম যে আপনার মেয়ের সামনেই বড় বিপদ ঘনিয়ে আসছে 1টা বছরের মধ্যেই। এই কথা শুনে কিন্তু সেই কাকিমা না মানে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং কাকিমা ভয় পাওয়ার দরুন সেখানে কিন্তু বসেও পড়েছিল। মানে এবার জিজ্ঞেস করবে যে সাধু বাবা, আপনি এরকম জানলেন কি করে? আর কি বিপদ আসতে চলেছে? যদি বিপদ আসেও আপনি সেগুলো সমাধান করে দিন, কিছু দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু ওই কাকু মানে মেয়ে দুটির বাবা কিন্তু এইসব জিনিসে একদমই বিশ্বাস করতো না। মেয়েটির বাবা তৎক্ষণাৎ প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর বলে, তুমি এখানে বসে পড়েছো কেন? এখান থেকে চলো। এরা টাকা খাওয়ার জন্য এখানে বসে। নিশ্চয়ই কিছু একটা বলবে, কিছু দেবে আর অনেক টাকা এরকম করে নিয়ে নেবে। এবার একটু মেয়েটির বাবার সম্পর্কে বলি। মেয়েটির বাবা কিন্তু এখানে সবসময় থাকে না, মানে বারাসাতে। আসলে মেয়েটির বাবা ডাক্তার। ডাক্তার মানে ওই লিখিত পড়িত বা এমবিবিএস ডক্টর বা পড়াশোনা করে সেরকম কিছু নয়। ওই মহারাষ্ট্রে আর কি ডাক্তারি করে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ডাক্তাররা কিরকম হয় আর কি। ভালো হয়, অনেক রোগীকে ভালোও করে। মোটামুটি ভালোই ডাক্তার, ভালোই টাকা পয়সা উপার্জন করে। তো সেই সময় ছুটিতে এসেছিল, তাই তাদের নিয়ে এরকম ঠাকুরনগরে ঘুরতে এসেছিল। কারণ ওই যে বললাম না ওদের বাড়ি বাংলাদেশে ছিল, আর ওই যে ওরাকান্দি যেখানে আর কি হরিচাঁদ গুপ্ত ঠাকুরের মেলা হয় প্রত্যেক বছর
চৈত্র মাসে। তো সেখানে কিন্তু ওদের বাড়ি ছিল আশেপাশেই। ওরা প্রত্যেক বছর সেখানে যেত। আর এই বারাসাতে আসার পরে ওরা খোঁজ নিয়েছে ঠাকুরনগরেও নাকি এই সেম একই রকম মেলা সেখানে অনুষ্ঠিত হয় এবং হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সেখানে এরকম অনুষ্ঠান করা হয়। তো সেইভাবে সেখানে ওরা গিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর এরকম ওরা শুনতে পেল যে তাদের বড় মেয়ের বিপদ আছে সামনে। কিন্তু মেয়েটির মা কোনো মতেই শুনবে না। মেয়েটির মা বলছে, "আপনি কি করে বললেন? আপনি বলুন না। আর তুমি একটু এখানে দাঁড়াও না। আরে শুনি না কি হয়েছে, একটু শুনতে সমস্যা কোথায়?" কিন্তু মেয়েটির বাবা খুব রেগে যাচ্ছে। কিন্তু মেয়েটির মা নাছোড়বান্দা। সেই সময় মেয়েটিকে বলে, "তোমার হাতটা একটু দেখাও, আমি একটু হাতটা দেখব।" মেয়েটিও কিন্তু এসব কিছু বিশ্বাস করছে না, একদমই না। কারণ তারা বললাম না কলেজে উঠেছে, পড়াশোনায় খুব ভালো এবং ভালো, দুটো মেয়ে খুবই ভালো। তো সেই সময় মায়ের কথা শুনে মেয়েটি হাত দেখাতে বাধ্য হয় এবং মেয়েটির হাত দেখিয়ে বলে, "তোমার সামনে বিপদ হলো, তুমি একটা ছেলের পাল্লায় পড়বে, ছেলেটি তোমাকে প্রলোভন দেখাবে, ছেলেটি কিন্তু ভালো হবে না। তুমি তাকে ভালোবাসবে এবং তার জন্য তুমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবে।" এই কথা শুনে তো মেয়েটির মা সেখানে হাউমাউ করে কেঁদে পড়ে যে, "আমার মেয়েকে বাঁচান, কি হবে?" কিন্তু এরপরে আর কোনো কিছু শোনার সময় আর মেয়েটির বাবা মেয়েটির মাকে এবং মেয়েটিকে মেয়েটির বোনকে দেয়নি। সেই সময় তিনি রেগে টানতে, টানতে নিয়ে যাচ্ছিলেন ওদের আরকি। বিশেষ করে হচ্ছে মেয়েটির মাকে। আর ২ মেয়ে তো মেয়েটির বাবার সঙ্গে, সঙ্গেই চলে যাচ্ছে। ওরা আর কোনো কিছু শুনছে না। কিন্তু মেয়েটির মাথায় একটু চিন্তা নাকি হচ্ছিল যে এরকম কথা বলল। আর তাছাড়া আমি তো এরকম কখনো কিছু করব না। কারণ আমার মাথায় এরকম কখনো কিছু আসে না। আমার একটাই চিন্তা, এখানে এসেছি যখন ভালো করে পড়াশোনা করছি, ভালো রেজাল্ট করছি প্রত্যেক বছর। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি। ভালো পড়াশোনা করব, চাকরি করব। এইসব প্রেম-ট্রেম, রিলেশনশিপে আসার এখন কোনো পরিকল্পনা নেই। এ কথা কিন্তু বাড়ি এসেও সে বলেছে ওর বোনকে যে, "ভয় অবশ্য লাগছে কিন্তু যাই হোক আমি তো এরকম কখনো করব না। আর আমার লাইফে এখন কোনো ছেলে আসেনি আর আমি তাড়াতাড়ি আসতেও দেব না।" ভালো কথা বাড়িতে এসেছে। কিন্তু যখন ওরা আসছিল না, ওই যে পুকুরের পাড় থেকে তখন কিন্তু জোরে ওই সাধু বাবা বলে উঠেছিল, "সাবধান, সাবধান থাকিস। ওইসব ছেলেদের থেকে দূরে থাকিস। কখনো কিন্তু যাবি না ওদের কাছে। আর সবসময় ভগবানের নাম কর। ভগবানের নাম করলে দেখবি অনেক বিপদ কেটে যাবে। আমি বলছি তো কেটে যাবে।" অনেক দূর থেকে হলেও শুনতে পাচ্ছিল। হয়তো আরো কিছু বলছিল, কিন্তু ওই যে ডাঙ্কা বাজায়, যে ডাঙ্কা মতুয়া ধর্মে ডাঙ্কা বাজানো হয় সেই আওয়াজে তেমন আর কিছু শুনতে ওরা পায়নি। সেখানে তাড়াতাড়ি করে মেলা-টেলা দেখে, কারণ মেলা দেখার আর মুড ছিল না। ওর বাবা খুব রেগে গিয়েছিল সেই কথা শুনে। আর ওর মা তো সারাটা সময় চিন্তা করেই যাচ্ছে এরকম কথা কেন বলল? মেয়ের সামনে বিপদ আছে, সুইসাইড করবে মেয়ে, এরকম কেন বলল? আচ্ছা ভাবুন না, যদি কোনো মাকে তার সন্তানের সম্পর্কে এরকম কথা বলা হয়, সেই মা কি আর সুস্থ থাকতে পারে? সেম তো সেই কাকিমার ক্ষেত্রে হয়েছিল। যাই হোক, মোটামুটি করে মেলা দেখে আরও হয়তো কিছুটা সময় থাকতো, কিন্তু থাকতে পারেনি। সকাল সকালই ৯টা সাড়ে ৯টার মধ্যে সেখান থেকে বেরিয়ে এসেছিল। ভেবেছিল লাস্ট ট্রেন ধরবে, অনেকক্ষণ ধরে মেলা দেখবে, কিন্তু এটা পারেনি। তার আগেও বেরিয়ে এসেছিল, কিন্তু রাস্তায় এতটা নাকি ভিড় ছিল যে ওই ১-১.৫ ঘন্টা লেগে গিয়েছিল ঠাকুরনগরের ওই জায়গা থেকে ঠাকুরনগর রেলওয়ে প্ল্যাটফর্মে আসতে। তারপর ওরা ট্রেন ধরে বারাসাতে চলে গিয়েছিল। তারপরে মোটামুটি ২-২.৫ মাস সমস্ত কিছুই ভালো ছিল। আর দেখবেন কোনো জিনিস যখন আমরা ভয়ের ব্যাপারে শুনি যে এরকম বিপদ আসতে পারে, ১ম না ভয় লাগে, প্রত্যেকের ভয় লাগে। কিন্তু যখন ১ সপ্তাহ ১০-১২ দিন কেটে যায়, বিপদ আসে না, তখন কিন্তু আমরা না ভুলে যাই যে কই কিছু হলো না তো, তাহলে হয়তো ভুয়ো, কিছুই হবে না। আর সেখানে প্রায় ২-২.৫ মাস কেটে গেছে। ওরা পুরোপুরি ভুলেই গেছে। এমনকি মেয়েটির মাও কিন্তু ভুলে গেছিল যে ওই সাধু বাবা মেয়েটির সম্পর্কে এই কথা বলেছে। কিন্তু এর মাঝখানে হঠাৎ করে কি করে যে কি হয়ে গেল মেয়েটিও বুঝতে পারল না। মেয়েটির সাথে পরিচয় হলো সেই কলেজেরই 3rd ইয়ারের একটি ছেলের সঙ্গে, এবং ছেলেটি দেখতে খুবই সুন্দর, খুবই হ্যান্ডসাম। ছেলেটি ভালো অবস্থাপন্ন ঘরের ছেলে এবং এমনভাবে সে দেখায় সবাইকে যে ছেলেটি খুব ভালো, ভীষণ ভদ্র। কিন্তু সে তো সেটা ছিল না। যদি সে সেরকম হতো তাহলে কি সেই মেয়ের এই পরিস্থিতি হতো? মেয়েটি কিন্তু কাউকে বলেনি। শুধুমাত্র বলেছিল তার বোনকে। কারণ তার বোন আর সে এক ক্লাসে পড়াশোনা করছে। তার বেস্ট ফ্রেন্ড বলা যায়। কারণ তাদের না তেমন কোনো বান্ধবী ছিল না। হ্যাঁ ছিল, কলেজে কথা বলতো, কিন্তু কাছের বন্ধু-বান্ধব তেমন ছিল না। ওরা দুজনেই একেবারে পারফেক্ট ছিল একে অপরের জন্য। যেহেতু বোন, নিজের বোন। তো সেইভাবে বোনকে বলেছিল। কিন্তু বোন না
এই কথা শুনে বলে উঠেছিল যে, "দিদি, তোর কি মনে আছে তোকে একটা কথা বলেছিল? দাদাটা ভালো, কিন্তু একটু সাবধানে চলিস। আর শোন দিদি, একটা কথা বলি, যদি কখনো কোনো কষ্ট পাস কারোর কাছ থেকে আমাকে এসে বলবি, কিন্তু কখনো ভুলেও কিন্তু অন্য কোনো কিছু করার চিন্তাভাবনা মাথাতে আনবি না। একটা কথাই ভাববি যে কখনো যদি এরকম কিছু করে বসিস, তাহলে কিন্তু ওই ছেলেটার কিছু হবে না বা কারোর কিছু হবে না, হবে আমাদের, আমাদের বাবা-মার।" যখন এই কথা বোঝায়, মেয়েটি রেগে গিয়েছিল, মানে বড় বোন রেগে গিয়েছিল। "আরে থাম তো, এরকম কিছু হবেই না কখনো। আর আমি তো ভালো পড়াশোনা করছি। আমাকে কখনো দেখেছিস যে আমি ওর সাথে মানে কথা বলার দরুন বা কোথাও ঘুরতে যাওয়ার দরুন আমার পড়াশোনার ক্ষতি করেছি? করিনি তো। ভালো পড়াশোনা করছি তো। তুই চাপ নিস না, কিছুই হবে না, কিচ্ছু না।" আর ওরা সব ভুয়ো কথা বলে, বাবা একদম ঠিক কথা বলে। এইভাবে দেখতে, দেখতে অনেকটা দিন কেটে যায়। অনেকদিন বলতে ৩ থেকে ৪ মাস কেটে যায়। কিন্তু ওই যে বলে না, খারাপ সময় যখন আসে কিভাবে যে আসে, কোনখানে যে চলে আসে কেউ বুঝতে পারে না। বোঝার ক্ষমতা সত্যিকারর নেই। যদি থাকতো তাহলে মানুষ এভাবে বিপদের মুখে পড়তো না, আর এইভাবে প্রাণ হারাতো না। কারণ মেয়েটি এত ভালো, এত ভদ্র, সেই মেয়েটি কিন্তু ছেলেটির সাথে শারীরিকভাবেও ইন্টিমেট হয়ে যায়। এবং সেই কথা প্রথম সে বোনকে বলেনি, কারণ তার বোন তার থেকে ছোট হলেও তাকে খুব জ্ঞান দিত নাকি। কোনো ভালো কথা বললে সে রেগে যেত, আর সে বলতো, "তুই আমার এক ক্লাসে পড়িস ঠিকই, কিন্তু তুই আমার ছোট, তুই আমাকে জ্ঞান দিতে আসবি না।" কিন্তু ছোট মেয়েটা একবার তার মাকে বলে দিয়েছিল, কারণ সে তখন ভাবছিল, আজ যদি মাকে না বলি, যদি পরবর্তীকালে দিদির কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। কারণ সেই যে বারুণী মেলায় গিয়েছিলাম, সেই সময় যে সাধু বাবা একটা কথা বলেছিল, সেটাই তো হচ্ছে। তারপরেই তো কয়েক মাসের মধ্যে দিদির সঙ্গে পরিচয় হয়েছে একটা ছেলের। প্রথম আমি তাকে ভালো ভাবতাম, কিন্তু আমিও তো এখন শুনতে পাচ্ছি অন্যান্য ছেলেমেয়ের কাছ থেকে যে ছেলেটা উপরে ভালো দেখায়, কিন্তু ছেলেটার আরো অনেকের সাথেই সম্পর্ক আছে। ছেলেটা এর আগে বহুবার অন্যান্য মেয়েদের সঙ্গেও শারীরিক সম্পর্ক করেছে। যতই দিদি তার থেকে লুকাক না কেন, সে জানে দিদি পড়ার নাম করে ওর সঙ্গে টাইম কাটাচ্ছে। এবং বলা তো যায় না, খারাপ কিছু তো করে বসতে পারে। যেহেতু শুনেছি ওই ছেলে অন্য মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তাহলে দিদির সঙ্গে করবে না তার কোনো গ্যারান্টি আছে কি? তাই সে তার মাকে বলেছিল। আর তার মায়ের মাথায় তখন চিন্তা একেবারে জাঁকিয়ে বসেছিল। সেই চিন্তা, সেই বারুণী মেলার সাধু বাবার কথা তার মাথায় চলে এসেছিল। হ্যাঁ, তাই তো, আমাকে তো সেই কথা বলেছিল। তাহলে কি সত্যি এরকম কোনো ঘটনা ঘটবে? সেই দিন বাড়ি আসার পরে তারা পড়তে গিয়েছিল, কিন্তু মেয়েটি তো পড়তে যায়নি। সে তখন তার বোনকে মানে খুব রাগ দেখিয়েছিল আর বলেছিল, "বাড়িতে কখনো কিন্তু বলবি না। বললে কিন্তু তোর সঙ্গে আমরা কখনো কথা বলবো না।" আর ছোট বোন না, মানে এরকম অনেকেই বলে বা আমরা দেখেছিও যে সমস্ত জায়গায় ছোট মেয়ে, ছোট ভাই একটু দুরন্ত হয়। বড় বোনের থেকে তারা একটু বেশি চঞ্চল হয়। কিন্তু এক্ষেত্রে নাকি উল্টো। ছোট বোন বুঝদার, ছোট বোন সমস্ত কিছু বোঝে, বাস্তবটাকে মানতে জানে। কিন্তু বড় বোন তার উল্টো হয়ে গেছে। উল্টো ছিল না, কিন্তু সময়, গ্রহের চাপ তাকে এই পথে আনতে বাধ্য করেছে। সেই দিন ছোট বোন সকাল বাড়ি এসেছে। মানে কি হয় বলুন তো? ছোট বোন বড় বোন তো এক জায়গায় পড়তে যায়। মানে বড় বোন বলে দিয়েছে, "আমি ১-১.৫ ঘন্টা বাইরে কাটাবো। তুই সেই সময়টা অন্য কোথাও থাকবি। আমি যখন আসবো আমার সঙ্গে তুই বাড়িতে আসবি। তুই যদি আগে আসিস তাহলে তো মা বুঝে যাবে।" কিন্তু সেদিন মেয়েটা চলে এসেছিল। আর বাড়িতে ওর মা তো খুব রেগে গেছে যে বাড়িতে আসুক, তারপর দেখছি মজা, দেখাচ্ছি মজা আর কি। মেয়েটা বাড়িতে এসেছে, তার বাবাকেও সমস্ত কথা বলে দিয়েছে। মেয়েটি আসার পরে তো সবাই রাগারাগি করছে। আর মেয়েটির রাগ তখন পড়েছে ছোট বোনের উপরে, কারণ একমাত্র ছোট বোন ছাড়া এই কথা বাবা মার জানার কথা নয়। সে আর কথা বলে না ছোট বোনের সাথে। কিন্তু এই যে কথা বলছে না, এর আগে হয়তো সমস্ত কিছুর দিক থেকে লিমিটে রাখতো, কিন্তু আর লিমিটে কিছুই থাকছে না। সে এখন চঞ্চল হয়ে উঠেছে। সে তার মায়ের কথাও শুনছে না। মা তাকে বাড়িতে আটকে রাখার চেষ্টা করলে সে বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করছে। পড়াশোনা তো করছেই না, উপরন্তু সে আরো খারাপ হয়ে যাচ্ছে। শেষমেশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তার বাবা মা।
আর তারপর যখন তাকে ছেড়ে দেওয়া হয় সে তখন আর কারোর কথা শুনছে না। মনে হচ্ছে বাঁধা গরু যখন ছাড়া পায় যেরকম করে, মেয়েটি পুরো সেরকমই করছিল। কারোর কথা শুনছে না, বোনকে সে দু চোখে দেখতে পারছে না। এর আগে হয়তো কোনো কাজ করার সময় সে ভেবেচিন্তে কাজ করছিল, কিন্তু এখন সে একেবারে নাগালের বাইরে চলে গেছে। আর তার ফল কি হয়েছে জানেন? তার ফল হয়েছে মেয়েটি কনসিভ করে গেছে। যখন মেয়েটি সে কথা জানতে পারে সে তখন নত তো হয়ই না, সে তখন কান্নাকাটি করেই না, এসে বলে না তার বোনকে যে আমার ভুল হয়ে গেছে, এখন আমি কি করব। উল্টে মেয়েটি এমন পর্যায়ে চলে যায়, সে তার বোনকে এসে বলে সব তোর জন্য হলো, তোর জন্য। তুই যদি আমাকে একটু সাপোর্ট করতি সমস্ত কিছু স্মুথলি চলতো এবং আমি ভালো করে পড়াশোনা করতাম, এক জায়গায় দাঁড়াতাম, আর তারপরে চাকরি করে আমি ওকে বিয়ে করতাম। তোর জন্য আমি এতবার বেড়ে গেছি, তোর জন্য আমি খারাপ হয়ে গেছি। সেই সময় ছোট বোন খুব কেঁদেছিল, খুব, যে যা হয়ে গেছে হয়ে গেছে, মা বাবাকে সব বলি, মারা তো কখনোই চাইবে না তার সন্তানের খারাপ হোক, দেখবি একটা ভালো বুদ্ধি দেবে, সমস্ত কিছু আবার ঠিক হয়ে যাবে। তখন মেয়েটি বলে, খুব খারাপ খারাপ কথা বলে তার বোনকে, যা নয় তাই বলে অপমান করে। এমনকি তার বোনকে সে বলে তোর জন্য আমি ওকেও হারালাম। আমার এই কনসেপ্টের কথা শুনে সে এখন আমার সঙ্গে থাকতে চাইছে না। এটা কিন্তু সেই সময় নয়, তারপরে হয়তো ফোনে কথাবার্তা হয়েছে, তাকে জানিয়েছে, আর সে তখন রাজি হয়নি। সে তখন বলেছে যে তোমার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। সে তখন ঠকিয়েছে, লাস্ট কথা, সে তখন ঠকিয়েছে সেই বড় বোনকে, সেই মেয়েটিকে। আর তারপর সেই রাগটা আবার ছোট বোনের উপরে গিয়ে পড়েছে। সে বলছে তোর জন্যই সমস্ত কিছু হলো। তখন খুব কান্নাকাটি করছে, ভীষণ কান্নাকাটি, এইবার আমি কি করবো, নিজেকে শেষ করে ফেলবো। কিন্তু সেই সময় ছোট বোন ভাবে যে সঙ্গে সঙ্গে তো আর বলা যায় না, একটু টাইম পেলে, আজকেই বলবে, আজকে রাত্রের মধ্যেই বলবে, টাইম পেলে মা আসুক, ধীরে সুস্থে মাকে বুঝিয়ে কথাটা বলতে হবে। দিদি তো আর বলবে না, কারণ দিদি এরপরে খারাপ কিছু ঘটাতে পারে, কারণ সাধু বাবা যে বলেছিল ওর মাথায় কিন্তু বরাবর সেই কথাই ঘুরছে। কিন্তু ওই মেয়েটি যে রাত 10টা-11টার মধ্যেই সেই কাজ করে ফেলবে, এটা কারো ধারণাতেই আসেনি। সেই সময় সেই মেয়েটি তার ছোট বোনকে বলে, শোন, তুই আমার সঙ্গে ঘুমাবি না, তোর সঙ্গে আমি আর ঘুমাতে চাই না, এমনিও ঘুমালে তোর সঙ্গে আমি কথা বলি না, আমাদের কোনো কথাবার্তা হয় না, বহুদিন হয়ে গেছে। আর তুই ঘুমাবি না, তুই মার সঙ্গে গিয়ে ঘুমা, বাবাই ছোট স্টোর রুমে ঘুমিয়ে যাবে, আমার সঙ্গে আজকে তুই আর আসবি না। বলছে কেন দিদি, কি হয়েছে? বলছে না, আমি একটু একা থাকতে চাই। কিন্তু সেই সময় ওর মাথাতে আসেনি যে রাত্রেবেলায় এরকম কাণ্ড করে বসবে। ও জানে যে দিদিকে একা ছাড়বে না, রাত্রেবেলা একটু মায়ের সঙ্গে আলাদা করে কথা বলবে, কারণ তার আগে তো বাবা ঘুমিয়ে যাবে। আর হ্যাঁ, সেই সময় কিন্তু ওর বাবা বাড়িতে ছিল। ওই যে যেদিন ওই যে মেয়েটি লেট করে বাড়িতে আসলো, অশান্তি হলো, তার আগের দিনে কিন্তু তার বাবা বাড়িতে এসেছিল। আর তারপর তো সমস্ত কিছু জানতে পারলো, শাসন করলো, কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হলো না। আর তারপরে মেয়েটি যেহেতু খুব খারাপ হয়ে গেছে, তো কারো কথা শুনছে না, ওর মাও টেনশন করছে। আর সেই টেনশন দেখে বাবাও আর সেখানে মহারাষ্ট্রে ফিরে যায়নি, এখানেই রয়েছে কদিন ধরে। কিন্তু সেই দিন রাত্রেবেলায় ছোট বোন যখন তার মাকে খাওয়া দাওয়ার পরে বসে বারান্দায় সেসব কথা বলছিল, তার মধ্যেখানে যে তার দিদি এই কাজ করে ফেলবে ঘরের মধ্যে, তাদের ধারণাতেই ছিল না। সমস্ত কথা তার মা শুনল, কিন্তু তার মা শোনার পরে খুব রেগে গিয়েছিল। তখনই কিন্তু একদমই বড় মেয়ের প্রতি সিম্প্যাথি আসছিল না, তখন খুব রেগে গিয়েছিল, হয়তো দুটো চড় মারতো, কিন্তু তারপর তো সমাধান বের করতো। সে তো মা, সে তো আর তার খারাপ চাইতে পারতো না। রেগে গিয়েছিল, অনেকক্ষণ ধরে কথাটা শুনছিল, কিন্তু যখন তার ঘরে রেগে যায়, দেখে ভেতর থেকে দরজা বন্ধ, তখনই না দুজনের বুকটা ছ্যাঁত করে ওঠে। আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে মেয়েটির মা, মেয়েটির বাবাকে ডাকে, তার বাবাও চলে আসে, জানলাটাও আটকানো, সমস্ত কিছু আটকানো। তখন তারা বুঝে যায় মেয়েটি নিশ্চয়ই কিছু করেছে, কারণ শত ডাকার পরেও মেয়েটিকে না, মেয়েটির কোনো ডাক আসে না, কোনো আওয়াজ শুনতে পায় না। দরজা ভাঙার পরে যা দেখে, তা দেখে মেয়েটির মা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কারণ এটা বলার অপেক্ষা রাখে না, মেয়েটি ফ্যানি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কি অবস্থা ভাবতে পারছেন? যা বলেছিল সাধু বাবা ঠিক সেটাই হলো। কি করবে তারা এখন? তারপরের পরিস্থিতির কথা বাড়িতে আর বলছি না, 2-3 দিনের কথা, কারণ
যা সিচুয়েশন হয়, যা হয় আর কি সেগুলো হয়েছিল সমস্ত কিছুই। কিন্তু তারপরে মানে ওই ২-৩ দিন না অনেকেই ছিল। কারণ এই যে এত বছর ধরে ওরা এখানে আছে, বারাসাতে আছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে অনেক আত্মীয়স্বজন ওরা চলে এসছে। এই বারাসাত অঞ্চলে আছে, অনেকে আবার অন্যান্য জায়গায় আছে। তারা সবাই এসছিল। ওদের বাড়িতে ২-৩ দিন ছিল। তেমন কিছু মনে হয়নি। শুধুমাত্র বাড়িটা ভার, ভার ছিল। কারণ যেকোনো মানুষ মারা গেলে, আর বিশেষ করে সে আত্মহত্যা করে মারা গেছে, বাড়িটা তো ভার, ভার লাগবেই। আর সেটাই ছিল। এই ২-৩ দিনের পরে যা শুরু হয়েছিল বন্ধুরা, সেটা শুনলে সত্যি সবাই শিউরে উঠবেন। কারণ সেই বড় বোনের আত্মা কিন্তু সেখান থেকে যায়নি। প্রথমত সে কিন্তু খুব রাগ নিয়ে মারা গিয়েছিল। তার যে বয়ফ্রেন্ড ছিল তার প্রতি তার রাগ ছিল। আর সবথেকে বেশি রাগ ছিল তার বোনের উপরে। কারণ মারা যাওয়ার আগেই সে তার বোনের উপরে সমস্ত রাগ ঝেড়েছিল যে তার বোনের জন্যই সে আত্মহত্যা করেছে। যখন সবাই চলে যায়, আমি ২-৩ দিন কেন বলছি, কারণ এই হিন্দু মতে মানে ওদের বাড়ির কথাই বলছি আর কি। যেহেতু আত্মহত্যা করে মারা গেছে তো ওদের নাকি ৩ দিনেই কাজটা কমপ্লিট করে ফেলেছে। যেমন হিন্দু মতে ১৪ দিন বা ১৩ দিন লাগে, ওদের কিন্তু সেটা লাগেনি। ওরা ৩ দিনেই কাজটা কমপ্লিট করেছে। কারণ যেহেতু আত্মহত্যা করে মারা গেছে, সেই কারণেই পুরোহিত মশাই বলেছে এই ২-৩ দিনের মধ্যে করলেই কমপ্লিট হয়ে যাবে আরকি। বাড়ির সবাই চলে গেছে। কোনো খাওয়া-দাওয়ার অনুষ্ঠান কিছুই কিন্তু করেনি। ওই নিয়মমাফিক যেটুকু করতে হয় আরকি। আর যেহেতু বাড়ির কারোর মন মানসিকতা ভালো ছিল না, তাই যেটুকু না করলেই নয় সেটুকুই কিন্তু করা হয়েছিল। তারপর আত্মীয়স্বজন সবাই চলে গেল। আর ওরা পড়ে রইল। সেই দিন রাত্রেবেলায় কিন্তু মেয়েটি তার মায়ের ঘরে মানে মা-বাবার ঘরেই ঘুমিয়েছে। কারণ ওর পক্ষে কি শোয়া সম্ভব? যে ঘরে তার দিদি আর ও থাকতো, যে ঘরে তার দিদি আত্মহত্যা করেছে, সেই ঘরে সে একা কোনোমতেই ঘুমাতে পারবে না। তাই তার বাবা-মার ঘরে তার বাবা নিচে বিছানা পেতে শুয়েছিল আর উপরে তার মা আর ও শুয়েছিল। কিন্তু সেই দিন রাত্রেবেলায় মেয়েটি স্পষ্ট শুনতে পেয়েছিল। মেয়েটি বলছে যে, "আমি হয়তো স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমি মাঝে, মাঝে ভাবছিলাম যে এটা স্বপ্ন নয়, এটা বাস্তব।" তাকে তার দিদি বলছে, "কিরে, এই ঘরে এসে ঘুমিয়েছিস? যে ঘরে ঠাকুর ঘর রয়েছে সে ঘরে? যাতে আমি ঢুকতে না পারি? কোনোদিনও কি রাত্রে বেরোবি না? সেই দিন বুঝবি তোকে আমি কি করি। তোর জন্য আমি মারা গেলাম। তোকে আমি কোনোমতেই থাকতে এই বাড়িতে দেব না। তোকে আমি মেরে ফেলবো।" সঙ্গে, সঙ্গে ধড়ফড় করে উঠেছিল মেয়েটি। পুরো ঘেমে-টেমে একাকার হয়ে গিয়েছিল। তার মা জিজ্ঞেস করেছিল, "কি হয়েছে রে?" তখন মেয়েটি বলছে যে, "মা, আমি স্বপ্নে দিদিকে দেখলাম। দিদি আমাকে বাঁচতে দেবে না।" তখন তার মা তার ছোট মেয়েটাকে জড়িয়ে ধরেছিল। হয়তো কাঁদছিল এই কারণে যে, "বড় মেয়েকে তো হারালাম, ছোট মেয়েটাকে আবার হারাবো না তো?" সেই রাত্রে বেলাতেই, অন্য রাত নয়, সেই রাত্রে বেলাতেই মেয়েটি আবার স্বপ্ন দেখেছিল, "কিরে বোন আয়, এই ঘরের মধ্যে আয়। যে ঘরে আমরা থাকতাম সেই ঘরের মধ্যে যা, ওড়না নে, আর ফ্যানে ঝোলা, গলায় দড়ি দে। তুইও মরে যা বোন, মরে যা। বেঁচে থেকে কিছু হয় না।" বারবার করে সেই স্বপ্ন দেখছে। আর যখন সে আর পারছিল না নিজেকে কন্ট্রোল করতে, স্বপ্নের মধ্যেই সে উঠে বসেছিল বাস্তবে। সে নিচে নেমেছিল, পুরো ঘুমের ঘোরে হাঁটছিল। ঘরের মধ্যে প্রবেশও করেছিল, নিজের ওড়না নিয়েছিল। আর সেই মুহূর্তে ওর মা তো ঠিকমতো ঘুমোয়নি, হয়তো একটু ঘুমের ঝিমটি চলে এসেছিল। আবার ঘুম ভেঙে যাচ্ছে, কারণ সে সতর্ক, যদি ছোট মেয়ের কিছু হয়ে যায়। আর তারপরে তার তো মানে শোক এখনো রয়েছে। সে তো মা, তার বড় মেয়েকে সে হারিয়েছে। শোক কি এত তাড়াতাড়ি যাবে? এত তাড়াতাড়ি কি? হয়তো কোনোদিনই তার ভিতর থেকে শোক যাবে না, আর কোনোদিনও যায়ওনি। তাই সঙ্গে, সঙ্গে উঠে গেছিল, কিন্তু পাশে দেখে তার মেয়ে নেই। সে চিৎকার করে উঠেছে, "কোথায় গেলি? কোথায় গেলি তুই?" তার বাবাও উঠে গেছে। কিন্তু সে সাড়া শব্দ দেয় না। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে দেখে সে ফ্যানে ওরকম দড়িটা দিয়েছে, দড়ি মানে ওড়না দিয়েছে, ঝুলবে আরকি। তাড়াতাড়ি করে তার মা তাকে জড়িয়ে ধরেছে। তার বাবা তাকে ঠাস করে একটা চড়ও কষিয়েছে। কিন্তু যখন চড় কষিয়েছে তখন সে পুরো থতমত হয়ে গেছে। সে মনে হলো এইবারই বাস্তবে ফিরে আসলো। সে বলছে, "আমি এখানে আসলাম কি করে? দিদির ঘরে, দিদির ঘরে? আমি এখানে কি করছি? আর ফ্যানে এগুলো কি?" কারণ ও তো জানে যে কি হচ্ছে ওর সাথে, এর আগে স্বপ্নও দেখেছে। কিন্তু ও যে এইখানে পৌঁছে যাবে বাস্তবে কল্পনা করতে পারেনি। ও কিন্তু পুরো প্যানিক করে গেছে। ভীষণ ভয় পেয়ে গেছে। ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেছে। আর এতটাই ভয় পেয়ে গেছে যে সেকেন্ডের মধ্যে তার গায়ে ধুম জ্বর চলে এসেছে। সে কাঁপছে জ্বরের কারণে। সেই রাত্রেবেলা জ্বরের ওষুধ খাওয়ানো হয়। কিন্তু জ্বর কোনো মতেই তার কমে না। পরের দিন সকাল হলে তার মা যাকে, যাকে চেনে যাকে তাকে ফোন করছে যে, "এইবার আমার ছোট মেয়েকে কি করে বাঁচাবো?" তারাও বুঝতে পেরেছে যে বড় মেয়ে বাড়ি থেকে যায়নি। আর বড় মেয়ে যেহেতু ছোট মেয়ের উপরে রেগে আছে, তাই ছোট মেয়েকেও সে বাঁচতে কোনো মতেই দেবে না, কোনো মতেই না।
কিন্তু এই যে খোঁজ খবর নিচ্ছে, সঙ্গে, সঙ্গে কি আর খোঁজ খবর পাওয়া যায়? সেই দিন রাত্রে বেলায় জাপটে ধরে আছে তার মা তার ছোট মেয়েকে, যে কোনোমতে আজকে যেন কোনো অঘটন না ঘটে, কিছু না হয়। কিন্তু স্বপ্নের মধ্যে মেয়েটা কেঁপে, কেঁপে উঠছে আর বলছে যে, আমাকে ছেড়ে দে দিদি। আমি তো কিছু করিনি, তোর ভালোর জন্যই করছি।" জ্বর কিন্তু ওর কমেনি, জ্বরের মধ্যেই আর স্বপ্নের মধ্যেই সে এরকম বলে যাচ্ছে। অতএব সেই মেয়ে রাত্রেবেলায় বারবার স্বপ্ন দেখছে তার দিদি আসছে, বীভৎস রূপে আসছে। আর সেই জিনিসটা দেখাচ্ছে, মানে যা আরকি করেছিল সে সেইদিন রাত্রে বেলায় গলায় দড়ি দিয়েছিল, সেটা দেখাচ্ছে আর বলছে, "কিরে বোন আয়, আয় বোন আয়, এখানে আয়, তুইও চলে আয়, তুইও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কর, কর বোন, জীবন বেঁচে থেকে কোনো লাভ নেই। তোকে মরতে হবে, কারণ তুইও সমান দোষে দোষী।" এইভাবে বলে যাচ্ছে। আর মেয়েটাও শুধুমাত্র বলে যাচ্ছে, আমার ছোট মেয়েটা, যে, "আমি কিছু করিনি দিদি, তুই আমাকে ছেড়ে দে।" অস্পষ্টভাবে বলছে, কিন্তু তার মা বুঝতে পারছে তার ছোট মেয়ে কি বলতে চাইছে আরকি। তার মা অঝরে কাঁদছে, তার বাবারও ঘুম নেই। দুজনেই বসে রয়েছে আর খুব কাঁদছে। আর সেই সময় হঠাৎ করে তারা শুনতে পায়, তার বাবা-মা শুনতে পায় যে বাইরে নাকি সমস্ত জিনিস ভাঙচুর হচ্ছে। ওদের যে রান্নাঘরটা আছে না, ওটা ওদের বারান্দার সাথে লাগোয়া আরকি। মনে হচ্ছে সেইখান থেকে ছুঁড়ে, ছুঁড়ে মারছে তাদের ঘরের সামনে বাসন-কোসন। ঘরের মধ্যে সে প্রবেশ করতে পারছে না, কারণ সেই ঘরে ঠাকুর ঘর রয়েছে। এমনকি হঠাৎ করে একটা বাসও তাদের ঘরের মধ্যে এসেও পড়ে। আঁতকে ওঠে মেয়েটার মা, মেয়েটার বাবা। কিন্তু মেয়েটার বাবা তখন ভাবছে, ভয় পেলে চলবে না। আমাকে যেতে হবে বারান্দায় এবং আমাকে এর সামনা করতে হবে। সে বাইরে গেছে। কিন্তু যখন সে বাইরে যায়, মানে কাকু বাইরে যায়, তখন হঠাৎ করে সে বুঝতে পারে যে সেখানে কেউ দৌড়ে বাইরে চলে গেল। খিলখিল করে হাসতে, হাসতে বাইরে চলে গেল। না, সে কাঁদছে না। সে বীভৎসভাবে হাসছে। তার মনে হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে, সে ধ্বংস করতে এখানে এসেছে। সে তো মারা গেছেই। হয়তো তার ছোট বোনকেও সেখান থেকে নিয়ে যাবে। হয়তো তার বাবা-মাকেও সে বাঁচতে দেবে না, কোনো মতেই না। তার বাবা আবার ঘরে এসে বলছে, "শোনো, অনেকেই তো বলে শুনেছি ধূপ-ধুনো দিলে নাকি অনেক অশুভ জিনিস চলে যায়। আমার কষ্ট হচ্ছে ঠিক আমার বড় মেয়ের জন্য। কিন্তু সে মারা গেছে। তার আত্মা আমি চাই না এখানে প্রবেশ করুক, আমার ছোট মেয়ের কোনো ক্ষতি হোক। আমাদের শক্ত হতে হবে। একটু মায়া ত্যাগ করো। ধূপ-ধুনো জোগাড় করো। নারকেলের যে কভারগুলো হয় সেগুলো দিয়ে চারিদিকে ধূপ-ধুনো দাও। দেখবে অশুভ জিনিস চলে যাবে।" তার মা সেই রাত্রেবেলা উঠেই ভয়ে, ভয়ে, অবশ্যই তার ভয় লাগছে, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। তা সত্ত্বেও বাড়ির সমস্ত জায়গায় সে দেয়। তারপর ওখানে আসে। তার মায়ের শরীর খুব অসুস্থ হয়ে যায়। কারণ ঠিকমতো তো ঘুম হচ্ছে না, এমনি টেনশন। তারপরে মেয়ে মারা যাওয়ার পর থেকে তো একদিনও ঠিকমতো ঘুম হয়নি। হয়তো ঘুমের ঝিমটি এসছে, কারণ যেহেতু তার শরীর খারাপ তো ঘুমের ঝিমটি আসতেই পারে। কিন্তু সে একটি বারের জন্য কিন্তু ঘুমোয়নি। তাই তার শরীর অসুস্থ হয়ে পড়ছে। আর তাই হঠাৎ করে আসার পরে সে না ঘুমিয়ে গেছে তার মেয়েকে জড়িয়ে ধরে। আর সেই সময় তার মা স্বপ্ন দেখে যে তার মেয়ে, বড় মেয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে আর বলছে, "মা, আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? যখন জীবিত ছিলাম কত ভালোবাসতে তো। অবশ্য শেষের দিকে আমাকে আর ভালোবাসোনি। আর এখন মনেই করতে পারছো না যে আমি তোমার মেয়ে? যাতে এই বাড়িতে আমি প্রবেশ করতে না পারি তার জন্য ধূপ-ধুনো দিয়েছ মা। কিন্তু কত সময়? এই ধূপ-ধুনোর গন্ধ কিন্তু সবসময় থাকে না মা। একসময় চলে যায়। তুমি তোমার ছোট মেয়েকে বাঁচাতে পারবে না। কারণ ওর জন্যই আমি শেষ হয়ে গিয়েছি।" স্বপ্নের মধ্যে ডুকরে কেঁদে উঠেছিল তার মা, গোঙাচ্ছিল। আর স্বপ্নের মধ্যে সে বলছিল, "তুই চলে যা, তুই চলে যা। তোর বোনকে তুই কিছু করিস না।" কিন্তু সেই কথা স্বপ্নের বাইরে বেরোয়নি। কিন্তু সে বাইরে গোঙাচ্ছিল। সে গোঙানির আওয়াজ পেয়ে তার ছোট মেয়ে ওরকম উঠে যায়। জ্বরের অবস্থায় উঠে যায়। যেহেতু মায়ের তো শরীর খারাপ। এদিকে তার বাবাও উঠে যায়, তার মাকে ধরে। তার মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আস্তে, আস্তে তার মা ঠিক হয়। কিন্তু সেই রাত্রেবেলা তারা ঠিকমতো ঘুমোতে পারে না। ছোট মেয়ে আবার শুয়ে পড়েছিল, কারণ তার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। সে বসে থাকতে কোনো মতেই পারছিল না। সে কেঁপে, কেঁপে উঠছিল, কেঁপে, কেঁপে। ভোর হওয়ার পরে মনে হলো তারা স্বস্তির শ্বাস ফেলল, যে হয়তো এখন আর কিছু হবে না। সত্যি হয়নি। দিনের বেলা কিছু হয় না, কিন্তু বাড়িটা ভার থাকে। তারা বাড়ির বাইরে বেরোলে দেখে চারিদিকে কত আলো, কত কিছু, রোদ উঠেছে, কত ঝলমল করছে চারিদিক। কিন্তু বাড়ির ভেতরে ঢুকলে রোদ অবশ্য আছে, কিন্তু অন্ধকার। কি একটা কালো ছায়ার মতো অন্ধকার যা তাদের বাড়িতে পুরো ঢেকে আছে। কোনো কিছু তাদের বাড়িতে ভালো লাগছে না। তাদের বাড়িতে দাঁড়াতে ইচ্ছে করছে না। সেই মুহূর্তে তারা চারিদিকে আবার ফোন করে, "তোমরা কি জোগাড় করতে পারলে কারোর নাম্বার? কারোকে কি জোগাড় করতে পারলে?
যে আমার মেয়েকে বাঁচাতে পারবে। কেউ পারল না জোগাড় করতে। কারণ তারাও নতুন এসেছে। সেই সময় হঠাৎ করে এই দুটো মেয়ের মায়ের মনে পড়ল যে ওই যে পুরোহিত মশাই যে আর কি বাড়ির কাজ করেছে না তাকে ডাকবে। তাকে জিজ্ঞেস করবে যে এরকম কোনো লোকজন চেনা আছে কিনা বা আপনি কিছু পারেন কিনা। তার বাড়িতে তার বাবাকে পাঠিয়ে দেয়। তার বাবা তাকে ধরে নিয়ে আসে এই বাড়িতে। কিন্তু সে এসে বলে, "দেখুন দিদিভাই, আমি সামান্য ব্রাহ্মণ, আমি এই কাজ-টাজগুলো করতে পারি কিন্তু আমি তেমন কিছু জানি না, তেমন কিছু বুঝতে পারি না। আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমাকে ডেকেছেন খুব ভালো করেছেন। আমার চেনা জানা একজন আছে, তাকে আমি ফোন করছি, তাকে আমি আসতে বলছি, দেখি তিনি কিছু করতে পারেন কিনা।" তাকে ফোন করা হয় কিন্তু সে ফোন সেই মুহূর্তে না রিসিভ করে না। তখন মোটামুটি দুপুর পেরিয়ে গেছে। তারপর সে বলে, "ঠিক আছে আমি তাহলে চলে যাই। আমি তাকে ফোন করব। সে ফোন তুললে আমি আপনার বাড়িতে আসতে বলব। আপনারা সাবধানে থাকবেন। আর যদি পারেন আজকে রাত্রে এখানে থাকবেন না। কারণ আপনারা যা বলছেন যেহেতু আজকে মঙ্গলবার হয়তো আরো কিছু ঘটতে পারে। কারণ আজকে কিন্তু অমাবস্যাও আছে।" তারা না এই কথা শুনে সেই মুহূর্তে বাড়িতে থাকেনি। তারা সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। তাদের ওই আত্মীয় আছে বললাম না? বারাসাতে একজন থাকে। তাদের বাড়িতে চলে গিয়েছিল, তাদের কাছে ফোন করেছিল। তারাও যেতে বলেছিল আরকি। তারা সেখানে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে সেই বাড়িতে ঘটেছিল ভূতের তাণ্ডব। সেই বাড়িতে বীভৎসভাবে আওয়াজ হচ্ছিল চারিদিক থেকে। তাদের বাড়ি কিন্তু একতলা ছিল। ছাদের উপর থেকে মনে হচ্ছে কে যেন দৌড়ে যাচ্ছে, খিলখিল করে হাসছে আর বলছে, "বাড়ি পাল্টালে কি আমি পাল্টে গেলাম? তোদের আমি সবসময় নজরে রাখি, সবসময়।" এটা কিন্তু স্বপ্নের মধ্যে তারা দেখতে পেয়েছিল আরকি। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তারা সবাই ভয় পেয়ে গিয়েছিল। ছোট মেয়ের কিন্তু তখনও জ্বর। হ্যাঁ, আগের মতো অত ভুলভাল বকছে না কিন্তু সে কেঁপে, কেঁপে উঠছে, ভয় পাচ্ছে। আর সেই বারবার করে স্বপ্ন দেখছে তার দিদি তার সামনে আসছে, তার দিদি তাকে ডাকছে, তাকে মরে যেতে বলছে। আর সে বলছে, "বাড়ি পাল্টালে কি আমি পাল্টে গেলাম? আমি তোদের পিছু নিয়েছি। তোদের তো বিপদ হবেই, উপরন্তু যেখানে তোরা আছিস তাদেরও আমি শেষ করে দেব।" সেইদিন একটা ঘরের মধ্যে এই ছোট মেয়েটা ছিল, তার মা ছিল, আর ওই বাড়ি যে বউটা সে ছিল। আর আরেকটা ঘর, ওদের দুটো ঘর, একটা রান্নাঘর। আরেকটা ঘরের মধ্যে ছিল এই মেয়েটির বাবা এবং আর কি এই যাদের বাড়ি সেই মানুষটি, সেই মালিক আর কি, আর তাদের ছেলে। কিন্তু যখন ছোট মেয়েটি এরকম স্বপ্ন দেখে ওঠে তখন সে বারবার করে তার মাকে বলে, "মা, দিদি সবাইকে শেষ করে দেবে মা, দিদি পাগল হয়ে গেছে, তোমরা শুনতে পাচ্ছ? ছাদের ওখান থেকে আওয়াজ হচ্ছে।" বলে, "হ্যাঁ শুনতে পাচ্ছি তো।" তখন মেয়েটি বলে, "মা, ওই পাশে আর রয়েছে না বাবা কাকু, তারপর ওই ভাই, ওদের ডেকে নিয়ে আসো মা। সবাই এক ঘরের মধ্যে থাকি।" তারা সবাই সেখানে এসেছিল। প্রত্যেকটা মানুষ সেখানে শুনতে পেয়েছিল যে বাইরে ওদের না কল, বাথরুম সমস্ত কিছু বাইরে রয়েছে। আর যেখানে কল ছিল তার পাশে একটা ছোট পুকুর মতো করেছে। পুকুর নয়, ডোবা বলা যায়, যেখানে নোংরা-টোংরা ফেলা হয় আরকি। আর সেখানে তারা সেইদিন ফেলেছিল কাঁকড়া। ওই কাঁকড়া খেয়েছিল সেদিন আর কাঁকড়ার যে খোলসটা সেগুলো ফেলেছিল। আর ওরা শুনতে পাচ্ছিল, মানে যে রুমের মধ্যে ছিল সেই রুমের পাশেই কলটা। ওরা প্রত্যেকে শুনতে পাচ্ছিল যে কড়মড় করে কিছু খাচ্ছে কোনো একজন মানুষ। কুকুরও হতে পারে কিন্তু কুকুর তাদের বলে মনে হয়নি, কারণ কোনো আওয়াজ তারা পায়নি। কড়মড় করে খাচ্ছে, আবার মাঝে, মাঝে খিলখিল করে হেসে উঠছে। প্রত্যেকটা মানুষ ভয় পেয়েছিল। আর এই যে মেয়েটির বাবা, মেয়েটির যে কাকু, নিজের কাকু নয় দূর সম্পর্কেরই, তারাও এতটাই ভয় পেয়ে গিয়েছিল আরকি, তারা কিন্তু সেখান থেকে বেরোতে পারেনি ভয়ের কারণে। সারাটা রাত ধরে ভূতের তাণ্ডব হয়েছে, সারাটা রাত ধরে। আর জানেন, ওরাও সেই দিন সেই রাত্রে বেলায় ধূপ-ধুনো চারিদিকে ছড়িয়ে রেখেছিল। চারিদিকে মানে দিচ্ছিল আরকি। ঘরের মাঝখানে যেখানে আরকি বারান্দা রয়েছে সেখানে রেখে দিয়েছিল। আর যখন শেষ হয়ে যাচ্ছিল তখন আবার গিয়ে নারকেলের ছোবাগুলো দিচ্ছিল। উপর থেকে ধূপ দিচ্ছিল। আর ভগবানের নাম করছিল। কিন্তু তারা শুনতে পাচ্ছিল বাড়ির চারিপাশ থেকে দৌড়ে যাচ্ছে, চারিপাশ থেকে খিলখিল করে হাসছে। কিন্তু মাঝে, মাঝে আবার সেদিন কাঁদছিল আর বলছিল, "শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না।" তারা প্রত্যেকেই শুনতে পেয়েছিল সেইদিন সেই কথাগুলো। এইভাবে না ঘুমানো ছাড়া তারা রাতটা কাটিয়ে দিল। পরের দিন সকাল হতেই সে পুরোহিত মশাই ফোন করে বলল যে, "আমি রাত্রে কথা বলেছিলাম। রাত হয়ে গিয়েছিল বলে আপনাদের আর ফোন করতে পারিনি। আজ কি আপনাদের বাড়িতে যাবে? আপনারা কোথায় আছেন? বাড়িতে কি আছেন? কোনো সমস্যা হয়নি তো?" তখন কিন্তু সমস্ত ঘটনা সেই মেয়েটির মা বলেছিল যে, "দাদা, যা ঘটেছে আপনাকে কি বলবো? বাড়িতে আমরা নেই, আছি আমরা অনেক দূরে। কিন্তু এই বাড়িতে যা ঘটেছে" সমস্ত কিছুই বলল আরকি। তিনিও আঁতকে উঠেছিলেন, ভয় পেয়ে গিয়েছিলেন এই কথা শুনে। তারপর তারা সকলেই, হ্যাঁ, ওই বাড়িতে যারা ছিল আরকি, সেই কাকিমা, সেই কাকু, তারাও কিন্তু এই বাড়িতে এসেছিল। তারপর সেই পুরোহিত মশাই
একজন সাধু বাবা, সে সাধু বাবাই, সেই সাধু বাবা কিন্তু না যে আর কি বলেছিল। অন্য একজনকে নিয়ে এসেছিল, তান্ত্রিকও বলা হয়তো যায়। তাকে নিয়ে আসার পরে সে বাড়িতে প্রবেশ করেই বলে দিয়েছিল যে সত্যি এই বাড়িতে কিছু আছে, এটা সকলেই তো জানে। তারপর তিনি বলেছিলেন যে যা যা জোগাড় করতে বলবো তাই তাই নিয়ে আসুন, ঘরের মধ্যে রাখুন, আর আপনার মেয়ের হাতে আমি একটা তাবিজ বেঁধে দিচ্ছি, ওর কোনো ক্ষতি ওর দিদি করতে পারবে না, কিন্তু আজকে আমি কোনো কিছু করতে পারবো না, আপনারা কিনে রাখুন, আমি চলে যাচ্ছি, আপনাদের মেয়ের কোনো ভয় নেই, কিছু হবে না, আমি শনিবার আসবো, শনিবারই সমস্ত কিছু করব। আর যদি পারেন আপনারা একটু সাবধানে থাকবেন, বাড়ির বাইরে রাত্রেবেলা বেরোবেন না। আপনি তো বলছেন যে যেখানে যাচ্ছেন না কেন সেখানে আপনার মেয়ে যাচ্ছে, তাহলে এখানেই থাকুন, অন্যদের বিপদ বাড়াবেন না। ওনারা অবশ্য বলেছিল, ওনারা বলতে ওই যাদের বাড়ি ছিল আর কি, তারা বলেছিল যে আমরা কি থাকবো, কিন্তু তারাও রাজি অবশ্য ছিল না, তারাও ভয় পাচ্ছিল। একবারই বলেছিল, এরা যখন বললো যে না না থাকতে হবে না, তারা তখন বলেছিল না ঠিক আছে তাহলে চলে যাচ্ছি, আপনারা সাবধানে থাকবেন। ওরাও তো ভয় পাচ্ছিল না। বিশেষ করে তাদের ছেলেটা রয়েছে, ছেলেকে অবশ্যই এই বাড়িতে নিয়ে আসেনি, ছেলেকে অন্য একজনের বাড়িতে দিয়ে এসেছিল, যখন আর কি এই বাড়িতে সকালবেলা আসলো আর কি, তারা চলে গেল। কিন্তু এই দিন রাত্রেবেলায় আবার আবার সেরকম আওয়াজ হচ্ছে। ঘরের মধ্যে সে প্রবেশ করতে পারছে না, কারণ অনেক কিছুই ঘরের মধ্যে দেওয়া হচ্ছে, ধূপ ধুনো, প্রবেশ করতে পারছে না। কিন্তু ছোট মেয়েটা যে ঘুমাতে পারছে না, যখনই সে ঘুমাচ্ছে, যখনই তার মানে স্বপ্ন সে দেখছে, তখনই সে আঁতকে উঠছে, কেঁপে কেঁপে উঠছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে, কারণ ঘুমোলেই স্বপ্নে আসছে তার দিদি। যখন সে পরবর্তীকালে বলেছিল এই কথা, তখন একজন তাকে বলেছিল, যখন তুই ঘুমাস তখন তোর ভিতর থেকে সূক্ষ্ম আত্মা বেরিয়ে যায়, আর যে মারা যায় তার তো স্থূল আত্মা থাকে না, সূক্ষ্ম আত্মা থাকে, তখন সে তোর সূক্ষ্ম আত্মার সঙ্গে তার সূক্ষ্ম আত্মা দিয়ে কথা বলতে পারে। আর যখন তুই জেগে থাকিস তখন তোর স্থূল আত্মা থাকে, সূক্ষ্ম আত্মাও থাকে, তাই তোর সঙ্গে সূক্ষ্ম আত্মা সরাসরি কথা বলতে পারে না। তার আওয়াজ হয়তো রাত্রেবেলা শুনতে পারিস, কিন্তু তার সঙ্গে কখনো কথা বলতে সরাসরি পারবি না, তাকে দেখতে কখনোই পারবি না, অনুভব করতে পারবি। আর যারা হালকা রাশি, খুব হালকা রাশি, তারা অনেক সময় তাদের অবয়ব দেখতে পারে, এ কথা পরবর্তীকালে আর কি বলেছিল। কিন্তু সেই রাত্রিবেলায় তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এই যে বুধ বৃহস্পতি শুক্রবার কেটে গেল, কিভাবে যে ওদের কেটেছে ওরা কাউকে বলে বোঝাতে পারবে না। কত যে শরীর খারাপ হয়ে গেছে, প্রত্যেকের শরীর অসুস্থ, এমনকি ছোট মেয়েটার শরীর, যার স্বাস্থ্য খুবই ভালো ছিল, সে রোগা প্যানপেনে হয়ে গেছে, তাকে দেখা যাচ্ছে না, তার এতটাই শরীর খারাপ। লাস্ট দিন, যেদিন আর কি শুক্রবার রাত্রেবেলায়, সেই দিন মেয়েটিকে ধরে রাখা যাচ্ছে না, সে বারবার করে উঠছে আর ঘরের বাইরে বেরোতে চাইছে, আর বলছে আমাকে ডাকছে দিদি, আমাকে ডাকছে, ওই ঘরে আমাকে ডাকছে, ওই ঘরের মধ্যে যেতে বলছে, আমি মরে যাব। পাগলামির মতো করছিল, কারোর কথা শুনছিল না, তার মা বাবা হাউ হাউ করে কাঁদছিল, তাকে ধরে রাখতে পারছিল না, এতটা তার মধ্যে ক্ষমতা হয়ে গিয়েছিল। না, পরবর্তীকালে বলা হয়েছিল যে ওর মধ্যে কোনো আত্মা প্রবেশ করেনি, কিন্তু ওকে এমনভাবে ডাকছে, এমনভাবে টানছে ওকে, যে কোনো শক্তি ওকে আর আটকে রাখতে পারছে না। আর সেই সময় তার বাবা মা তাদের ইষ্ট দেবতার নাম জপ করছিল, ভগবানকে ডাকছিল বারবার করে। সে থেমে যাচ্ছিল সেই মুহূর্তে, কিন্তু পুরোপুরি সে ঠিক হয়ে যাচ্ছিল না, আবার বলছিল আমি বেরোবো, আমাকে ডাকছে, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। দরজা ভিতর থেকে বন্ধ ছিল, কিন্তু সে দরজা ভাঙার চেষ্টা করছিল, তার নিজের সমস্ত শক্তি দিয়ে দরজা ভাঙছিল, তাকে আটকে রাখা যাচ্ছিল না। সারাটা রাত ধরে তার মা বাবা তাকে আটকে রাখতে রাখতে পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল, সারাটা রাত ধরে মেয়েটি ওরকম পাগলের মতো করছিল। আর সেই মুহূর্তে ওরা একটা কাজ করেছিল মেয়েটির মার, অবশ্য আগেই বুদ্ধি আসলে ভালোই হতো, সারাটা রাত ধরে এত কষ্ট হতো না, তখন মোটামুটি 3:30-4টে মতো বাজে। তার মা না ঘটের জল খাইয়ে দিয়েছিল জোর করে, যেহেতু ওরা মতুয়া ধর্ম মতে তো ওরা 3টে ঘট পাতায় নাকি, তার একটা ঘটের থেকে জলটা নিয়ে জলটা খাইয়ে দিয়েছিল মেয়েটিকে। আর খাওয়ার পরে না মেয়েটি পুরো অজ্ঞান হয়ে গিয়েছিল। ওরা অবশ্য ভয় পেয়ে গিয়েছিল যে কিছু হয়নি তো, কোনো খারাপ কিছু হয়নি তো, কিন্তু দেখলো যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। যাই হোক, শ্বাস প্রশ্বাস যখন নিচ্ছে তখন আর ভয়ের কিছু নেই। ও যদি এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকে থাকুক, অজ্ঞান অবশ্য নয়, মনে হচ্ছে ঘুমিয়ে আছে, ওরা আর কিছু করেনি। ওর মা তারপরে আরো 2 ঘন্টা ওর মাথা ওরকম হাত বুলিয়ে দিয়েছে। তারপর যখন ভোর হয় তখন তারা সেই সাধু বাবাকে ফোন করে, কিন্তু তিনি জানান আমি দিনের বেলায় আসবো না, আপনারা সাবধানে থাকুন, দিনের বেলা অবশ্য তেমন কিছু হবে না, কিন্তু তবুও মেয়েটাকে আগলে আগলে রাখবেন, আমি রাত্রেবেলা যাব, সন্ধ্যার পরে যাব, আর তারপরে গিয়ে আমি আমার যজ্ঞ শুরু করব। পরের দিন সকাল হলো, মেয়েটির মা তো বেরিয়ে গিয়েছিল, রান্নাবান্না তো করতে হবে, কিন্তু মেয়েটির কাছ থেকে তার বাবা নড়েনি।
যখন তার বাবা অন্য কোথাও গেছে, মা থেকেছে। এইভাবে সারাটা দিন ওকে আগলে আগলে রেখেছে। সারাটা দিন কিন্তু মানে পুরো বেডে শোয়া, উঠতে পারছে না, ওর ক্ষমতাই নেই। খাওয়াতেও পারেনি, কারণ খেতেও পারছে না। সন্ধ্যা হওয়ার আগে আগে অবশ্য চলে এসেছিল, মানে বিকেল থাকতে থাকতেই। তিনি বলেছিলেন আমি সন্ধ্যার পরেই আসতাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরে যদি আমি আসতাম, ওইটুকু সময়ের মধ্যে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। কারণ ও জেনে গেছে যে কেউ একজন আসবে, তাকে এখান থেকে মুক্তি দেবে। সে যেতে চায় না, প্রতিশোধ নিতে সে এখানে এসেছে। সে আপনাদের ছোট মেয়েকে মেরে ফেলতে এসেছে। তাই আমি আগে আগে আসলাম, আমি থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সে রাত্রে বসে অনেকক্ষণ ধরে যজ্ঞ করা হলো, যজ্ঞ সম্পন্ন হলো। আর সে বলল নাকি যে আপনাদের মেয়ে মুক্ত হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আপনাদের কোনো সমস্যার হবে না। আপনাদের বাড়িটাও সারাতে হবে, কারণ আপনাদের মেয়ে মারা যাওয়ার পর বাড়িটাও অপবিত্র হয়ে গিয়েছিল, অনেক নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল। বাড়িটাকেও সারিয়ে দিলাম, কোনো সমস্যা আর হবে না। তারপর প্রায় ১ মাস মতো কেটে গিয়েছিল। মেয়েটা আস্তে আস্তে ঠিক হয়েছিল না, আর তেমন কোনো স্বপ্ন সত্যি বলতে দেখেনি। অবশ্য একদিন দেখেছিল ওর দিদি নাকি দূরে কোথাও সরে যাচ্ছে আস্তে আস্তে, পুরো হালকাভাবে তার আত্মা মিলিয়ে গেছে। ওই একদিনই স্বপ্ন দেখেছে। আর তারপরে ১ মাস পরে নাকি সে শুনতে পেয়েছিল একজনের কাছ থেকে যে ওই ছেলেটি যে আর কি ধোঁকা দিয়েছে তার দিদিকে, যার জন্য সে আত্মহত্যা করেছে, সে একজনকে বলেছিল যে ১টা মাস ধরে নাকি তাদের সাথে অনেক খারাপ কিছু ঘটেছে। তারা মানে বুঝতে পারেনি। তারা নাকি আসতে চেয়েছিল এই বাড়িতে, কিন্তু যেহেতু এরা কোনো কেসকামারি কিছু করেনি, করলেও করতে পারতো, কিন্তু তারা কাউকে জানাতে চায় না যে তাদের মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল বা এরকম কিছু। তাহলে হয়তো আরও খারাপ কথা তার মেয়ের সম্পর্কে ওরা শুনতে পেতো আর কি। পুলিশে তারা রিকোয়েস্ট করেছে যে কথা যেন কাউকে না জানানো হয়, আর তারা কেসকামারি কিছুই করতে চায় না। আর এদিকে ছেলেটিও তো আসতে পারছে না এই বাড়িতে, যে আপনাদের মেয়ে আমাকে ভয় দেখাচ্ছে বা এরকম কোনো ব্যাপার আছে। আসতে গেলেই সে ফেঁসে যাবে, কারণ সে তো এখন রিল্যাক্স, কারণ তাকে তো কোনো শাস্তি দেওয়া হয়নি, কিছুই করা হয়নি। কিন্তু তাদের বাড়িতেও নাকি এই বড় বোন উৎপাত করেছিল, আর তারপর নাকি আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল। কারণ ঠিক তো হয়েছিল, এই সাধু বাবা ঠিক করেছিল বলে। কি ভাবছেন ছেলেটির কোনো শাস্তি হলো না? প্রথমে তো বলেছিলাম অনেক বছর ঘটে গেছে ঘটনাটা। এই ছোট বোন কিন্তু এখনো বিয়ে করেনি, সে চাকরি করছে এখন, পিএসসি ক্লার্কশিপে চাকরি পেয়েছে মেয়েটি, চাকরি করছে। সামনে অবশ্য বিয়ে করবে, এখনো বিয়ে ঠিক হয়নি, কিন্তু বিয়ে চিন্তা ভাবনা সে নিচ্ছে। অ্যারেঞ্জ ম্যারেজই করবে। আর ওই যে ছেলেটি, তা ২ বছরের মধ্যেই অন্য একটা মেয়েকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করেছিল, কিন্তু সেই বউয়ের অত্যাচারে সেই ছেলেটিও আত্মহত্যা করেছিল। বাঁচতে সেও পারেনি। হ্যাঁ, হয়তো সেই বড় বোন তাকে শাস্তি দেয়নি, এই বাড়ির এরা আর কি কাকু কাকিমা এরা শাস্তি দেয়নি, কিন্তু নিজের শাস্তি নিজেই পেয়ে গেছে। তো যাই হোক, এই ছিল ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, আপনার নির্দ্বিধায় আমাকে মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ।